খবর আসে যায়, এসে যেখান থেকে ডায়মন্ড হারবার লোকাল ছাড়বে। গল্প শীত এবারে সেরকম পড়লো না, সাগরে তো প্রচন্ড ভিড়। এরপর কুচযাত্রা শুরু হলো, যেখানে মূল স্নান হয় আর কি। মানুষের ভিড়ে মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়া। हम खजरी से आए हैं, हम लोग एमपी से, एमपी मध्य प्रदेश। हम लोग क्या है? आजाद कांवरिया संघ बाबा द्वार शिवनगर जसुरी সঙ্গে জড়িয়ে আছে একটা বিশেষ শৃঙ্খলা। মানুষ পথের ধারে কেউ শুয়ে আছে, কেউ খোলা আকাশের নিচে শুয়ে আছে, কারোর হয়তো সামান্য ভাবে একটু থাকার জায়গা হয়েছে, একটু খড়ের বিছানা। ক্রিকেটে মিটিং হবে, অনেক উঁচুতে মাচা। ক্রিকেটে মিটিং শেষ, বড্ড নিচুতে বাঁচা। সারাদিন প্রবল হাঁটাহাঁটি হলো, প্রচুর ঘুরে এবার একটু গা বিছানায় এলিয়ে যাওয়া। এই ফার্স্ট বিছানায় গা এলাম। সকালে আমার ঘুম ভেঙে গিয়েছিল তাড়াতাড়ি, তখন ঘর থেকে বাইরে বেরিয়ে এক হাত দূরত্বেও মানুষকে দেখতে পাচ্ছিলাম না। অবশ্য কিছুক্ষণ আবার ঘরেই রেস্ট নিলাম, তারপরে 5:10-15 বেরিয়েছি, তখন এইরকম অবস্থা বাইরে। আর তার মধ্যে চান শুরু হয়ে গেছে এবং চান করে লোকজন ফিরেও আসছে কাতারে কাতারে। তাই পুলিশ আমাদের একটু অপেক্ষা করতে বললো একটু দাঁড়িয়ে যান, তারপরে যাবেন। অবস্থা দাঁড়িয়ে একটু চা টা খেলাম, দেখছি মানুষজন স্নান সেরে তখন ফেরার দিকে পা বাড়িয়েছে। সে এক হুলস্থুল কাণ্ড। আপনাদেরকে জানানো যাচ্ছে, একের এতে 7 নম্বর টাওয়ারের কাছে একজন অসুস্থ রোগী রয়েছে। রয়্যাল লাইফ সেভিং সোসাইটি একজন পেরিয়ে যেতেই পুলিশ আমাদের বাঁ দিকের রাস্তাটা দেখিয়ে দিল, বললো এই বাঁ দিকের রাস্তা দিয়ে হেঁটে চলে যান, সাগরে স্নানের জায়গায় পৌঁছে যাবেন। সেই মতো হাঁটতে শুরু করলাম, আমার সঙ্গে আরো কিছু লোক হাঁটছে। তারপর কিছুটা জায়গায় গিয়ে আমি আবার ডান দিকের একটা রাস্তা ধরে কিছুটা এগোলাম, গিয়ে দেখলাম একটা ব্রিজ মতো করা আছে। সেই ব্রিজের উপর দিয়ে আস্তে আস্তে হেঁটে চলে আসছি। আস্তে আস্তে দূর থেকে শুনতে পাচ্ছি যে একদল লোক গান গাইতে গাইতে আসছে। যখন এসে পৌঁছলাম দেখলাম সেই লোকেরা এসে গেছে, আমি আবার সেই লোকেদের দলের মধ্যে ফিরে গিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম মেলার দিকে। হেঁটেই দেখলাম এক জায়গায় তেলে ভাজা হচ্ছে, বেশ গরম গরম আলুর চপ আর একটা বেগুনি একটু মুড়ি দিয়ে খেলাম। বয়স হচ্ছে তো, ভীষণ খাবার নোলা হয়েছে, আবার খাওয়ার পরে সেটা সহ্যও করতে পারি না, তখন মনে হয় একটা অ্যান্টাসিড খেতে হবে। আমার তো বিশেষ কিছু উদ্দেশ্য নেই যে আমাকে নির্দিষ্ট সময় স্নান করতে হবে, পুজো দিতে হবে ইত্যাদি। আমি লোক দেখতে গেছি, মানুষ দেখতে গেছি, মানুষের সাথে মিশে হাঁটতে চেয়েছি। এই হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি, কখনো কীর্তনের দলে ঢুকে যাচ্ছি, কখনো রামনামের দলে ঢুকে যাচ্ছি, আবার হাঁটছি। ছোটখাটো পশা সাজিয়ে বসেছে লোকজন, সেখানে নানা রকম রুদ্রাক্ষের মালা, তারপর বৈষ্ণবদের কণ্ঠী ইত্যাদি বিক্রি হচ্ছে, সেই সব দেখছি, আবার হাঁটছি। হাঁটতে হাঁটতে কোথাও দেখলাম হয়তো একজন সাধু বাবা একাই নিজের মনে গান গাইছেন, একটু দাঁড়িয়ে দেখলাম, তারপর আবার হাঁটছি। হাঁটতে হাঁটতে মনে হলো একটু কিরম যেন অ্যাসিডিটি হতে পারে, কি করা যায়। ওখানেই যে দাতব্য চিকিৎসালয় করেছে তারা ফ্রিতে ওষুধ দিচ্ছে, একটু তাদের কাছে গিয়ে প্যান্টাসিড একটা ওষুধ নিয়ে নিলাম, নিয়ে একটু খেয়ে নিলাম, নিয়ে আবার হাঁটতে শুরু করছি। এই হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম স্নানের জায়গায়। সেখানে তখন অসংখ্য মানুষের ভিড়, কেউ স্নান করছে, কেউ গোদান নিয়ে চিৎকার করছে, অজস্র বিকিরি
ভিক্ষা চাইছে, কেউ না দিলে আবার বলছে কি রে এখানে এলি মেলায় ভিক্ষা দিলি না, এ কি মানুষ রে, মর মর। এসব আমি শুনছি, ভুলে যাচ্ছি, শুনছি, হাঁটছি। কিন্তু এই যাবতীয় যত কাজ হচ্ছে, এই যে এত মানুষ, এত কিছু, এত চিৎকার চেঁচামেচি, কিন্তু খুব বড় ধরনের কোনো অশান্তি কিন্তু চোখে পড়ছে না। কোনো জায়গায় যে খুব বড় গন্ডগোল লেগে গেছে, মানুষে মানুষে মারদাঙ্গা করছে, এরকম কোনো কিছু চোখে পড়ছে না। এই হাঁটতে হাঁটতে আমি আবার কিছুক্ষণ পরে একটা চায়ের দোকানে এসে বসলাম। চুপ করে বসে আছি, চা খাচ্ছি, আর দেখে যাচ্ছি মানুষজনকে। কেউ কোলে গোপাল নিয়ে ঘুরছে, যেন একেবারে কোলের ছেলে। এই সব কিছুই চলছে আমার চোখের সামনে দিয়ে। এদের সত্যিই আমাকে বারবার অবাক করে, বারবার মুগ্ধ করে। তাকিয়ে আছি, দূরে একটা দোকানের থেকে দুর্দান্ত সংলাপ ভেসে আসছে, নিমাইকে নিয়ে সংলাপ। শুনুন, একটু ইন্টারেস্টিং ব্যাপার, খুব মন দিয়ে শুনবেন সংলাপগুলো। আমি তোর বড় ভাই হই, আমি তোর সকল অভাব দূর করে দেব নিমাই। নিমাই, যদি কোনো অভাবে পড়ে থাকি তাহলে আমি। এই কথাবার্তা শুনতে শুনতে হঠাৎ মাইকে একজন অ্যানাউন্স করলো অমুক ব্যক্তির একটা নাম বলে, যে অমুক ব্যক্তি, আপনি আপনার বউকে হারিয়ে ফেলেছেন, আপনার বউ এখন আমাদের জিম্মায়, আপনি সত্ত্বর এসে আপনার বউকে নিয়ে যান, আপনার বউ ভীষণ কান্নাকাটি করছে। আমি মনে মনে ভাবছি, হা ভগবান, বউকে ফেলে রেখে তুই কোথায় যাবি, আর যখন ফিরবি তোর কি অবস্থা হবে তুই জানিস না। তিনি একদম আমার থাকার জায়গার সামনে খোলা মাঠে একটু আগে চুপ করে শুয়েছিলেন, এখন উঠে বসেছেন, আমাকে দেখে হাসলেন, খেতে চাইলেন। আমার কাছেও একটু চিড়ে ভাজা মতো ছিল, সেই প্যাকেটটা নিয়ে আমরা দুজনে একসাথে বসে গল্প করতে করতে খেলাম। গল্পের ছলেই জানতে পারলাম ভদ্রলোকের সংসার ছিল, সবই ছিল, ছেলে মেয়ে আছে, ছিল কেন এখনো আছে ইনফ্যাক্ট। কিন্তু উনি গ্রামে একটি শিব শম্ভুর মন্দির তৈরি করে দিয়েছেন, এবং তারপরে উনি কোনো এক আশ্রমে দীক্ষা নিয়ে এই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছেন ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় মেলা ঘুরে ঘুরে দেখতে। আমি জিজ্ঞেস করলাম, খাওয়া দাওয়া হয় কি করে? বলে, এই তো দেখুন না, গতকাল এসছি, 2-3টে আশ্রমে ঘুরলাম, পেট ভরে খাবার খেলাম, তারপর রাত্রে এই মাঠেই শুয়ে পড়লাম, সকালে আপনার সাথে দেখা হলো, আপনি চিড়ে খাওয়ালেন, এবার একটু বেরোবো, কেউ চা খাইয়ে দেবে, কেউ অন্য কিছু দেবে, জল তেষ্টা তো পেলে জল খেয়ে নেব, কোনোটাই অসুবিধা হয় না। আমি অবাক হয়ে হাঁ করে দেখলাম, এই হচ্ছে সাধুর জীবন। যেন কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, যেন যিনি দিয়েছেন মুখ তিনিই দেবেন অন্ন। এই বিশ্বাসকে জীবনের প্রতিটি পদক্ষেপে এরা জড়িয়ে নিয়েছে, ভাবলে অবাক লাগে। অন্তত আমরা যে জীবনযাত্রায় অভ্যস্ত, সেখান থেকে এই জীবনকে দেখা সম্ভব নয়। একটু দেরি করে বেরোনো যেত, কিন্তু যে পরিমাণ লোক কাতারে কাতারে ফিরছে তাতে আর রিস্ক নিলাম না। আমি 12টার মধ্যে বেরিয়ে পড়লাম। আমার গাড়িও এসে গিয়েছিল, সোনাই গাড়িটা নিয়ে এসেছিল। আমি মেলা থেকে বেরিয়ে পড়লাম, তখন জনস্রোত মেলার থেকে ফিরছে। একটু দাঁড়িয়ে আস্তে আস্তে আমার গাড়ি, তারপর মেলার থেকে বেরিয়ে দ্রুত ছুটতে লাগলো। আমার পরিকল্পনা ছিল বেনুবন থেকে নামখানা, সেখান থেকে ট্রেনের শিয়ালদা। গাড়ি নামিয়ে দিল বেনুবন ঘাটে, বেনুবনে নামিয়ে দিয়ে সোনাই চলে গেল। চারিদিকে জনসমুদ্র, সবাই হাঁটছে জেটির দিকে। কিছুটা হাঁটা, তারপর বাসের ক্রসিং, নেমে আসছে, তখন দাঁড়িয়ে থাকা,
5 মিনিট হাঁটছি, 40 মিনিট দাঁড়িয়ে আছি। অথচ বিশ্বাস করুন, আশেপাশের কারোর মুখে চোখে কোনো বিরক্ত নেই, ঝগড়া মারামারি নেই। আমি বারবার এই কথাটা বলতে চাই যে এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ লোক সত্যিই ভালো। কত অল্পে যে তারা খুশি হয়, না দেখলে বোঝা যাবে না। শুধু যাবতীয় অনন্ত অভিযোগ আর অপুরাণ চাহিদা আমার মতো মধ্যবিত্তের। পাশের রাস্তায় কিছু অস্থায়ী শিবির থেকে একদল লোক জয়ের ধ্বনি দিতে দিতে বেরোলো। আর সেই সুযোগেই আমি আমার ব্যাগটাকে বেড়া টপকে ফেলে দিয়ে নিজে ওখান দিয়ে টপকে ওদের সাথে মিশে জয়ের ধ্বনি দিতে দিতে 10 মিনিটে বেনুগঞ্জ জেটিতে পৌঁছে গেলাম। তারপর শুরু হলো লঞ্চ যাত্রা। নিচে লঞ্চের মূল বসার জায়গায় প্রচন্ড ভিড়, বসার জায়গা নেই, তাই আমি উপরের ডেকে চলে এলাম। এখানে মানুষজনের জিনিসপত্র রাখা আছে, বেশ আরাম কেদারায় মাথার নিচে বালিশ দিয়ে বসে চমৎকার চারপাশের শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম। এতক্ষণ দাঁড়ানোর যে ক্লান্তিটা ছিল সেটা একদম চলে গেল। এই বেনুগঞ্জ থেকে নামখানার জলপথের এই যাত্রাটা সত্যিই খুব সুন্দর। কিছুটা এগোতেই বুঝতে পারা যায় যে এটা সুন্দরবন ম্যানগ্রোভ অঞ্চলের মধ্যেই পড়ে। চারপাশে ম্যানগ্রোভ বনের সারি। লঞ্চ এগিয়ে চলেছে, আমিও চুপচাপ বসে সমীরদান দেওয়া গানটা শুনছি। এবার ভাষায় সন্ধ্যা হাওয়ায় আপনারে অশ্রু নদীর সুদূর পারে কাটলো বেলা হাটের দিনে লোকের কথার বোঝা কিনে কথার সে ভার নামারে মন নীরব হয়ে শোন দেখি শোন পারের হাওয়ায় গান বাজে কোন বীণার তারে অশ্রু নদী সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে। এইভাবে আস্তে আস্তে আমার লঞ্চ 1.5 ঘন্টা মতো সময় লাগলো নামখানা জেটিতে পৌঁছতে। নামখানা জেটিতে পৌঁছেছি যখন, তখন ঘড়িতে 4:34। ট্রেন ছাড়বে 4:38। নামখানা জেটি থেকে ট্রেন ধরতে পারবো কিনা জানি না। ওখানেও অটো টোটো বন্ধ, মানে কিছুটা এগিয়ে গেলে হয়তো পাওয়া যাবে, কিন্তু একজন ট্রেকার ভ্যান দাদা ছিলেন, তাকেই বললাম ধরিয়ে দিতে পারবেন তো ট্রেনটা? বললো আপনি শুধু বসে থাকুন। অবশেষে নামখানা স্টেশনে পৌঁছে ছুটে যখন শরীরটাকে কামরার ভেতরে ঢুকিয়ে দিলাম, ওই ভিড়ে ঠাসা ট্রেনের কামরা আমাকে ঠিক জায়গা করে দিল এক কোণে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চারপাশের মানুষজন। কাকদ্বীপ স্টেশনে তুমুল হই হট্টগোল, লোক পড়ে যাচ্ছে, মাথার উপর উঠছে। আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছি। এর মধ্যে একটু বাঙালি বিহারি অস্মিতা এসে গেল। যাই হোক, ট্রেনও চলতে লাগলো। আমি মোটামুটি নির্দিষ্ট সময়ে
থেকে 20 মিনিট দেরিতে শিয়ালদা স্টেশনে পৌঁছলাম। অন্য আকাশ দেখলাম, একই মাটির উপর অন্য দিক দিগন্ত, অন্য শস্য, অন্য রকম ফুল ফুটন্ত।